আজকের 32টা বছর কীর্তন জগতে আমার কেটে গেল। আমি জীবনে একটা জিনিস অনুভব করেছি, কীর্তনটা ব্যবসা ছাড়া আর কিছু নয়। আজকের দিনে হরিনামটা শুধু বিজনেস ছাড়া আর কিছু নয়। আমরা কৃষ্ণকে রাখাল বানিয়ে দিয়েছি। কৃষ্ণকে রাখাল বানিয়ে দিয়ে একটা মেয়ের সঙ্গে প্রেম কীর্তি করাচ্ছি, এবং সেই প্রেমটা, ভালো করে মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, খুব বোঝার আছে, তাকে নিয়ে আমরা একটা সাধারণ এখানকার তথাকথিত নায়ক নায়িকার সঙ্গে জুড়ে দিচ্ছি। রাধা কৃষ্ণের গল্পটা এমন ভাবে আমরা গাইছি যেখানে আমাদের জীবনে কামের মনোভাব সৃষ্টি হচ্ছে। রাধা কৃষ্ণের যে লীলাগুলো এমন ভাবে তথাকথিত আজকাল আমরা কীর্তনীয়রা ব্যাখ্যা করছি, যেখানে রাধা কৃষ্ণের প্রেম লীলাটা বর্তমানে একটা নায়ক নায়িকার লীলার মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু কীর্তন নয়। যেটা নদিয়ার নিমাই শেখাতে এসেছিল, যেটা তৎকালীন দিনের মুনি ঋষিরা যে কীর্তনটা করেছিল, সেই কীর্তনটা আমি আজকে আপনাদের শুনিয়ে যাব। যেহেতু আমি রাত্রে এসেছি, আমি পাগল বাবাকে বলেছিলাম যে বাবা কৃপা করে আমাকে একটু সকাল সকাল দেবেন, আমি পারলে আমি প্রফেশন কীর্তনিয়ার নই, দরকার হলে 3 ঘন্টা গান, আমি 4 ঘন্টা গান গেয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। আমি অনুরোধ করব, আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি চাইবো আপনাদেরকে একটা দিশা দেখিয়ে দিতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। আজকের আপনারা লক্ষ্য করে দেখবেন যে ধরনের কীর্তনগুলো আমরা কীর্তনিয়ারা গাই, 3 লাইনের গল্প ফুলিয়ে ফাঁপিয়ে 2টো মহাজন পদ গাইব, ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে 3 ঘন্টা কাটিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। তাতে আমাদের মাইনা 30, 40, 50, 60, 1 লাখ, 1 লাখ 20। নিতাই হরি বল। আমার প্রশ্ন, এটাই কি সত্যিকারের কীর্তন? আজকের আমার কীর্তনটা শোনার পরে নিশ্চয়ই বুঝতে পারবেন নদিয়ার নিমাই এই কথাগুলো বলতে আসে। নদিয়ার নিমাই এসেছিল আমাদের ভিতরে প্রকৃত কীর্তন গেয়ে মানুষকে সেই পরম আনন্দের দেশ খুঁজে দেয়। 500 বছর আগে নদিয়ার নিমাই নিজে বাহুটা প্রথম তুলল। কোন দিকে? আমরা তো বাহু তুলি, এটাও বাহু তোলা হয়, তোলা হয় না? হাত তোলো, তাই এটাও তোলা হয়, কিন্তু হাতটা কোন দিকে? উপরে। এবং শুধু তাই নয়, চোখের জল ফেলতে শুরু করলো। ভালো করে ভেবে দেখবেন, যার বাড়িতে একটা দেবীর মতো মা থাকে, যার একটা নয় দুটো স্ত্রী, প্রথম স্ত্রী হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। আমার নিমাই যখন বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলো, ওই বিয়ে করার কিছুদিন সংসার করার পর উনি চলে গিয়েছিলেন শ্রীহট্টে। খুব মন দিয়ে শুনবেন, অ্যাকচুয়ালি ওনার আদি বাসস্থান হলো বাংলাদেশ, পূর্ববঙ্গ। জগন্নাথ মিশ্র বা নীলাম্বর চক্রবর্তী, মানে ওর দাদু, মায়ের বাবা, ওনাদের বাসস্থান কিন্তু পূর্ববঙ্গ। ওখান থেকে ওনারা চলে আসেন নবদ্বীপের মাটি। নিমাইয়ের জন্ম নবদ্বীপ, কিন্তু নিমাইয়ের পৈতৃক ভিটেটা ওপার বাংলা। একটা কাজের জন্য উনি চলে গেলেন ওপার বাংলা। একটা মেয়েকে বিয়ে করে কিছুদিন সংসারের পরে যদি একটা মানুষ কোনো জায়গায় চলে যায়, আমার মায়েরা, সেই মেয়েটার মনে যে কত যন্ত্রণা, সেই মেয়েটার বুকে যে কত ব্যথা, সেটা বলে বোঝানো যাবে। আজকের এখানে যেসব মায়েরা বসে আছেন, আমি আপনাদের কষ্ট দিতে চাই। আজকের ভেবে দেখবেন, কোন একটা মা সংসারে আসলো, মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই বোন আপনজনকে ছেড়ে একটা মানুষের মুখে চেয়ে আসলো। সেই মানুষটা যদি তাকে ছেড়ে চলেছে, তার মতো দুঃখ দুনিয়াতে নেই। লক্ষ্মীপ্রিয়ার জীবনে সেই ঘটনাটা। স্বামী আমার চলে গেল যখন পূর্ববঙ্গে একটা কাজের সুবাদে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর শুধু চোখে ফেলতে শুরু করল। ওই যে গেছে আর আসেনি। ভালো করে ভাবুন, একটা মেয়ে যেগুলো দিনের পর দিন, মাসের পর মাস যখন চলে যাচ্ছে, এ এখনকার মেয়ে নয়, তখনকার চিন্তা ভাবনার মেয়ে আর এখনকার চিন্তা ভাবনার মেয়ের মধ্যে আকাশ জমিন পার্থক্য। কি
তখনকার মায়ের এখানে যারা বসে আছেন তখনকার মা বসে আছেন, ভেবে দেখবেন। আর এখনকার মায়েদের মুটমুটি বালা, সংসারে স্বামী নেইটা কি হয়েছে, আমি ইনকাম করে খাবো কে। কিন্তু এই মস্তিষ্কটা তখন ছিল না। স্বামী বিরহে কাঁদতে 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 আহার ত্যাগ করলো, নিদ্রা ত্যাগ করলো, খাওয়া নাওয়া যখন ত্যাগ করলো, শরীর শীর্ণ হয়ে গেল, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই স্থানে পদকর্তারা কলম দিলেন, বিরহ রূপ কাল সাপের দংশনে নিমাইয়ের প্রথমা স্ত্রী মারা গেলেন। এই কথাটা একটু বোঝা গেল বাবা? বিরহ রূপ কাল সাপ, এই বিরহটাকে কাল সাপের বিষের সঙ্গে কম্পেয়ার করা হলো। কাল সাপের বিষ যেমন বিষাক্ত, দেখবেন বিরহটাও তেমন বিষাক্ত। ভালো করে ভেবে দেখুন, সেই বিরহের রূপ যন্ত্রণায় আস্তে আস্তে মারা গেল। তাহলে প্রথম স্ত্রী চলে গেল, নেক্সট দ্বিতীয় কাকে বিয়ে করেছিল? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। এইবার আমার প্রশ্ন, ভালো করে মন দিয়ে শুনবেন। যার ঘরে মা ভালো হয়, দেবীর মতো মা থাকে, যার স্ত্রী ভালো হয়, তার কি কোনো দুঃখ হয় বাবা? এই জগতে যার বউ ভালো তার কপাল ভালো। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও চরম সত্য। সারাদিন আমরা পুরুষ মানুষ খেটে আসি, খেটে এসে যখন দেখবেন সংসারে যদি ভালো স্ত্রী পাওয়া যায় না, ওর মতো সুখ, সার্বিক সুখ আর জীবনে নেই। এবার বাড়িতে আসলেন, যদি বউটা একটু খিটমিট করে, হ্যাঁ গো তোমায় এটা আনতে বলেছিলাম, ওটা আনতে বলেছিলাম, কই কোথায় তোমার, ব্যাস বাংলা 5 করে দেখা গেল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আর ভালো লাগবে সংসার করতে? সে মেয়ে তো নয় আমার বিষ্ণুপ্রিয়া। মায়ের মতো একটা দেবী ছিল, সংসারে একটা সুন্দরী বউ ছিল, অথচ নিমাই কাঁদল। তাহলে জ্ঞানী মানুষ কখন কাঁদে? নিজের সংসারের জন্য নয়, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, কাঁদলো কাদের জন্য? বিশ্ববাসীর জন্য। আস্তে নিমাই যখন জন্মেছিল তখন কিন্তু সমাজ ব্যবস্থা খুব কঠিন ছিল, ছিল না? ভেবে দেখবেন, 500 বছর আগে নদিয়ার নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন সমাজ ব্যবস্থা ছিল একেবারে খুব কঠিন। কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে আসতে পারত না। শুধু তাই নয়, আরো ভালো করে ভেবে দেখবেন, সেই সময় মানুষে মানুষ একটা হানাহানি বিদ্বেষ ভাব ছিল, কেউ কাউকে ভালো চোখে দেখতে পারত না। সব থেকে বড় সমস্যা এই সনাতন ধর্মের মধ্যে গলতি। যারা ব্রাহ্মণ ছিল তারা কিন্তু সমাজ ব্যবস্থাকে একেবারে ওলট পালট করে রেখেছে। আজকের এই হরিবাসরে আপনারা মন দিয়ে শুনবেন, আমি কাউকে ইনসাল্ট, কাউকে ছোট, কাউকে থ্রেট করে কোনো কথা বলার জন্য হরিবাসরে দাঁড়াই। আমি অনুরোধ করব, আপনারা জীবনে অনেক ধরনের কীর্তন শুনেছেন, আজকের আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনে যাবেন। আমি আবার বলছি, আমি বড় কীর্তনিয়া নই, বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। এতদিন আপনারা যে কীর্তনটা শুনেছেন, নদিয়ার নিমাইকে নিয়ে আমরা যে ধরনের কীর্তন গেয়ে এসেছি, আমি চাইবো আজকের একটু অন্য ধরনের কীর্তন আমি আপনাদেরকে শোনাতে চাই। বিষয়টা খুব ভালো করে ভাববেন। ধরন বলতে কি বোঝায় আজকের এই নামের মধ্যে বা আমার এই তত্ত্বের মধ্যে বুঝতে পারবেন। নিমাই 500 বছর আগে নিজেই বাহুটা তুলেছিল, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। তুমি যদি নিজে আচরণ না করতে পারো, জগৎকে শেখাতে পারবে না। আমি লোকের বুলিয়া ওড়াবো, অমুক করো, তমুক করো, হ্যান করো, ত্যান করো, অত আমি নেই করেঙ্গা, আমার দ্বারা হবে না, বলতে সক্ষম মানতে অক্ষম, এটা কোনোদিন কোনো কালে হয় না। নিজে আচরণ করে দেখাতে হবে, নিজে আচরণ করে সমাজকে শিক্ষা দিতে হবে। এই জন্য ভাগবত আসতে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। নিজে প্রথমে নিমাই আচরণ করলেন কিভাবে? নিজে বাহু তুললেন, আর সব থেকে বড় কথা নিজে চোখের জল ফেললেন। আজকের এই হরিবাসরে থাকাকালীন সমস্ত আমার জ্ঞানীগুণী বাবা মা, আমি একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। প্রকৃত যারা জ্ঞানীগুণী হয় তারা সত্যি সত্যি কাঁদে কি?
খুব ভালো করে উত্তর দেবেন ঠান্ডা মাথা। কীর্তনটা হই হল্লার জিনিস নয়। এলাম গোটা কতক হই হল্লা করে গান শুনি আপনাদের আনন্দ দিয়ে চলে যাব, আমি সেই কীর্তন শিখিনি। অপরাধ নেবেন না, আমি নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী। দেখতে দেখতে আমার বয়স হয়ে গেল 42 কিন্তু কীর্তনের বয়স হয়ে গেছে 32, 32টা বছর। আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে অনেক এসেছে, ওদিকে পাঁচলা, বাউরিয়া, আমতা, প্রচুর, ওদিকে আমার প্রচুর হরিসভা। আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে আমি প্রত্যেক বছরে সমস্ত ডিস্ট্রিক্টে গান বাজনা করি। হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলিতে, হাওড়াতে কমপক্ষে আমি 25-30 পালা গান গাই, কারণ সব ডিস্ট্রিক্টে তো ছুটতে হয় বাবা। তো যাই হোক, আপনাদের আমি এদিকে প্রথম, এইদিকে ওই কুলগাছিয়াটা চেয়ে অনেক গান পড়ে গেছে। আপনাদের 58 গেটের ওদিকে আমার অনেক হরিসভা। যাই হোক, যারা শুনেছেন, তারা এসেছেন, তারা আবার নিয়ে যান, সেটা প্রভুর আশীর্বাদ। আজকের আপনারা কৃপা করে যখন এসেছেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন।